বলো আজকে কত ডেট বলো। আজকে 11 তারিখ, হ্যাঁ। 11/2/2025। আমরা পড়ছিলাম তরঙ্গের উপরিপাত। ঠিক আছে, আমরা এইখানে ডিসকাশনে আমরা প্রথমত ফার্স্ট আমরা ডিসকাস করব যে আমরা অ্যাকচুয়ালি পড়েছি কতখানি। তারপর আমরা ডিসকাস করব যে আমাদের বাদ আছে যে জায়গাটা সেটা জাস্ট ঝরঝর ঝরঝর করে একবার আমি ডিসকাস করে নিই। সেটা হচ্ছে রিক্যাপ, যে জিনিসগুলো আমরা অফলাইন ক্লাসে করেছি সেগুলো কি কি করেছি। ফার্স্ট আমরা দেখেছি যে তরঙ্গের উপরিপাত যদি হয়, সুপারপজিশন, তরঙ্গের উপরিপাত যদি হয়, উপরিপাত বলতে বোঝাচ্ছে একটা তরঙ্গের উপর আর একটা তরঙ্গ পড়ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি সুপারপজিশন অফ ওয়েভ। এবার সুপারপজিশন অফ ওয়েভস, ওয়েভস মানে তরঙ্গের সমষ্টি। কিন্তু আমরা যখন ডিসকাস করি তখন কিন্তু সবসময় আমরা ডিসকাস করি শুধুমাত্র দুটি তরঙ্গ যখন একটা অপরটার উপরে পড়ছে, তখন রেজাল্ট্যান্ট কি হয় সেটা দিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করি। তিনটে চারটে পড়লে তার ফর্মুলা কিন্তু কোনোভাবেই তফাৎ হয় না। তার মানে আমাদের মেন যে ফর্মুলা ছিল, মেন যে ইকুয়েশন ছিল, আমরা যেটুকু দেখেছি, জাস্ট তোমাদেরকে ফেজ স্পেসে আনার জন্য আমি জিনিসগুলো একবার বলছি যে লব্ধি যে লব্ধি যে সরণ হয়, কার সরণ হয়? মাধ্যমে সেই কণাটা সরণ হয় যে কণার কম্পন মাধ্যমের পাশের কণার সাথে যেতে 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 একটা তরঙ্গের প্রবাহ হয়, যেটা আমরা ডিসকাস করেছি। সেই কণাটা কোনো একটা তরঙ্গ যাওয়ার জন্য, কোনো একটা তরঙ্গ যাওয়ার জন্য যদি তার কোনো মুহূর্তে সরণ যদি হয় y1, আবার ওই মুহূর্তে অন্য আর একটা তরঙ্গ যাওয়ার জন্য তার শুধুমাত্র যদি ওই সেকেন্ড ওয়েভটা যেত, তাহলে তার সরণ যদি হতো y2, তাহলে দুটো ওয়েভ পরপর যদি পড়ে যায়, তাহলে আলটিমেটলি যে লব্ধি সরণটা ওই কণার হবে সেটা হচ্ছে y। দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। এটা শুধুমাত্র দুটো তরঙ্গের ক্ষেত্রে নয়, এখানে যদি n খানা তরঙ্গ, ধরো এটা হচ্ছে একটা মাধ্যম, এই মাধ্যমের মধ্যে কোনো একটা পার্টিকুলার কণাকে আমি আলোচনা করছি, যে কণাটা কাঁপছে, আর তরঙ্গটা তো, তরঙ্গগুলো ধরে নাও এইদিকে তরঙ্গ যাচ্ছে। তরঙ্গ মানে আমরা জানি ঢেউ। সেগুলো হচ্ছে কণার কম্পন, পাশাপাশি কণায় পৌঁছে গেলে তাহলে আমরা বলি একটা ঢেউ ফ্লো করছে। কম্পনটা, কম্পনের সেন্সটা কোনো একদিকে ফ্লো করছে, সেই জিনিসটাকে আমরা তরঙ্গ বলি। তাহলে কোনো একটা পার্টিকুলার তরঙ্গের জন্য ধরে নাও এ y1 কাঁপে কোনো এক মুহূর্তে, পরে আর একটা তরঙ্গের জন্য ধরে নাও y2 কাঁপে, আর একটা তরঙ্গের জন্য y3 কাঁপে, আর একটা তরঙ্গের জন্য y4 কাঁপে। সেই তরঙ্গগুলো কেউ আগে এসছে, কেউ হয়তো পরে এসছে, কেউ হয়তো অন্য টাইমে এসছে, বিভিন্ন টাইমে তরঙ্গগুলো এসছে। তার জন্য এই একটা পার্টিকুলার মুহূর্তে যদি ওই কণা শুধুমাত্র একটা একটা করে তরঙ্গ যদি আসতো, তাহলে তাদের সরণ যদি y1 y2 y3 y4 হতো, তাহলে আলটিমেটলি যদি সবাই একসাথে পড়ে যায়, তাহলে তরঙ্গটা, এই যে কণাটা, তার একটা লব্ধি সরণ হবে। সেই লব্ধি সরণটা আমরা দেখেছিলাম y=y1 + y2 দুটোর জন্য। আর যদি আরো তিন চারটে হয় তাহলে y3 + y4 প্লাস ডট 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 যতগুলো থাকবে ততগুলো হয়। সো দিস ইজ দ্য সুপার পজিশন প্রিন্সিপাল, যেগুলো আমরা ডিসকাস করেছি। এটা হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল, নীতি, তরঙ্গের উপরিপাতের নীতি, এটা আমরা পড়েছি। এবার এই যে তরঙ্গের উপরিপাত চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা যখন পাখির চোখে দেখলাম, চ্যাপ্টার থেকে একটু উপরে উঠে বার্ড ভিউ যদি আমরা দেখি, তাহলে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি কি জিনিস দেখতে পেয়েছি। আমরা বার্ড ভিউ যদি দেখি অফ দ্য চ্যাপ্টার, তাহলে আমরা দেখতে পেয়েছি তিনটে কেস এই চ্যাপ্টারে কিন্তু আলোচিত। তিনটে কেস আলোচিত। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারফেরেন্স, ইন্টারফিয়ারেন্স, যেটাকে আমরা বাংলায় বলি ব্যতিচার। নাম্বার টু হচ্ছে, আরো অনেক কিছু হয়, যেহেতু এটা শুধুমাত্র আমরা শব্দ তরঙ্গ বা জড়ত্বীয় তরঙ্গের কথা বলছি, এবং যেগুলো ক্লাস 11-এ তোমাদের আছে সেগুলোই কেবলমাত্র ডিসকাস করছি, তাই ইন্টারফেরেন্স। সেকেন্ড হচ্ছে স্থাণু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ, স্টেশনারি ওয়েভ। আর থার্ড যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের বিট বা স্বরকম্প।
স্টেশনারি ওয়েভ মানে হচ্ছে স্থাণু তরঙ্গ বা স্থির তরঙ্গ। এই তিনটে জিনিস আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। কি কি ক্ষেত্রে ডিসকাস করেছিলাম? এই যে ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু ওমেগা সেম, দুটো দুটো কণা, দুটো যে তরঙ্গ যাচ্ছে তার জন্য ইন্ডিভিজুয়াল তরঙ্গের জন্য কণার যে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, সেগুলো সেম হবে। খালি দশাটা তফাৎ থাকবে, দশা আলাদা থাকবে। আর থাকতে পারে, না থাকতে পারে, থাকতে পারে, আলাদা থাকতে পারে, নাও থাকতে পারে। না যদি থাকে তাহলে লব্ধি বিস্তার অনেক বেশি পাবো। আর কি হতে পারে? আর হতে পারে তাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার আলাদা হতে পারে, বিস্তার আলাদা হতে পারে। কিন্তু মেন কন্ডিশন হচ্ছে ওমেগা এক সেম হবে এবং একই দিকে যাবে তরঙ্গ। তাহলে আমরা পড়েছিলাম। তার ফলে আমরা দেখেছিলাম যে y=y1 আমরা যদি ধরি a sin ওমেগা টি একটা তরঙ্গ মাইনাস কে এক্স যদি ধরি, তাহলে তার পরিপ্রেক্ষিতে y2 b sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই হয়। ইন জেনারেল ইকুয়েশন যদি ধরি, তাহলে এ আর বি আলাদা, ওমেগা টি ওমেগা ওমেগা সেম, মাইনাস কে এক্স সেম, তার মানে একই দিকে যাচ্ছে। একজনের থেকে একজনের দশা পার্থক্য হচ্ছে ফাই। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লব্ধি বিস্তার যেটা হয় সেটা কি হয় বলো? লব্ধি বিস্তারের ফর্মুলা কি বলতে পারবে? লব্ধি বিস্তার যদি আমি বলি পি, তার ফর্মুলা কি হয় বলো? রুট ওভার অফ কি হয়? বলো কেউ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ফাই। এবার ফাই ইকুয়াল টু যদি আমি দেখি 0 ডিগ্রি হয় বা 2 পাই হয় বা 4 পাই হয়, এগুলো যদি হয় তাহলে আমরা দেখতে পাই পি সমান এ প্লাস বি, মানে পাতি এদের যোগ হয়। এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বলা হয়, কারণ এক্ষেত্রে লব্ধি বিস্তার সর্বোচ্চ হয়। আর যদি আমরা দেখি যে ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি বা ধরে নাও 3 পাই, এটা হচ্ছে পাই, 3 পাই, 5 পাই, এগুলো হয়। সমস্ত ক্ষেত্রে আমরা জানি কস ফাই যেটা হয় সেটা সমান -1 হয়। আর হওয়ার জন্য যে লব্ধি বিস্তারটা আমরা পাচ্ছি, লব্ধি বিস্তার যার মান পি, সেটা সমান পাবো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1, মানে -2ab পাবো। তার মানে এখানে আমি পাবো এ ডিফার বি। এই ডিফার মানে তোমরা কেউ জানো? এ ডিফার বি মানে কি জানো কেউ? প্রিয়ন্তন? এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। যেটা বড় সেটা থেকে কমটা বিয়োগ হবে। তার মানে কি এ ডিফার বি মানে হচ্ছে এ মাইনাস বি হোয়েন এ গ্রেটার দেন বি। আবার এটা মানে অর, এটা মানে হতে পারে বি মাইনাস এ হোয়েন বি গ্রেটার দেন 1 এ। তাহলে বেসিক্যালি আমি কি পাচ্ছি? বিয়োগফল পাচ্ছি। তাহলে এবার যদি যদি আমরা দেখতে পাই, যদি দেখি যে এ সমান বি, তাহলে পি এর মান কত হবে গো? পি সমান কত হবে? লব্ধি বিস্তার কত হবে? এ ডিফার বি, এ মাইনাস বি, বি মাইনাস এ, যাই করো এটা শূন্য হবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যদি এইরকম অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে যে ব্যতিচারটা হয় সেই ব্যতিচারটা কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচার, কারণ এখানে লব্ধি কিন্তু তোমার কমে যাচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আহ, আমরা ক্লাস 12-এ বেশি ডিটেলসে জিজ্ঞেস করব, মানে আলোচনা করব ব্যতিচারটা সম্বন্ধে। সেই জন্য ব্যতিচার আমি খুব ডিটেলসে তোমাদের বলিনি এবং তোমাদের 11-এর সিলেবাসেও কিন্তু নেই। কিন্তু পুরো জিনিসটাকে কমপ্লিটনেস পাওয়ার জন্য আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি কি কি জিনিস হয়। তো আমরা প্রথম ডিসকাস করেছিলাম ব্যতিচার। নেক্সট যে পয়েন্টটা আমরা জিজ্ঞেস করেছিলাম, সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা ছিল কি? সেকেন্ড কেসটা ছিল স্থাণু তরঙ্গ বা স্থির তরঙ্গ বা স্থির তরঙ্গ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ বলি। সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে সেখানে কন্ডিশন কি ছিল?
সেখানে যে কন্ডিশনস ছিল, সেখানে 1 নম্বর হচ্ছে বিস্তার সেম, 2 নাম্বার কৌণিক কম্পাঙ্ক সেম, কৌণিক কম্পাঙ্ক যেটা সেটা সেম, আর 3 নাম্বার কি ছিল কেউ বলতে পারবে? ভেরি গুড, গতি, তরঙ্গের গতি অভিমুখ বিপরীত, তরঙ্গের গতির অভিমুখ বিপরীত, একদম অপোজিট, পুরো অপোজিট। ঠিক, তার জন্য আমরা বলেছিলাম যদি আমরা সুপারপোজিং, যারা সুপারপোজ করছে সেই তরঙ্গের কোনোটার সমীকরণ যদি আমরা দেখি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যদি আমরা দেখি তাহলে অন্যটাকে আমরা কিন্তু গেজ করে নিতে পারি, বুঝতে পারি যে অ্যামপ্লিটিউড সেম, তাহলে এ এর জায়গায় এ, সাইন ওমেগা সেম, তাহলে ওমেগা টি লিখলাম, এবার প্লাস কে এর জায়গায় মাইনাস কে এর জায়গায় প্লাস কে এক্স বসবে, কারণ এটা হচ্ছে ধনাত্মক দিকে গতিশীল, পজিটিভ এক্স অক্ষর দিকে যাচ্ছে, এক্স অক্ষের দিকে এটা যাচ্ছে, আর এইটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছে। বিজিত আছেন? তাহলে এটা বুঝতে পারলে? অর্ধেক ঘুম চলে এসছে তো তোর? বলো 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 কি হচ্ছে? কোনটা বুঝতে পারলাম না, কোনটা বলছো বলো। আচ্ছা, যদি তাই বলো তাহলে নেগেটিভ হবে, তাহলেও তোমার কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচার হবে। ধরে নাও আমি রিফ্লেকশন হয়নি, ধরো রিফ্লেকশন হয়নি, আমি দুদিক থেকে ছুটে আসছে দুটো ওয়েভ, হতেই পারে তো, একই অ্যামপ্লিচিউডের দুই দিক থেকে ছুটে আসা ওয়েভ হতে পারে তো, না পারে না বলো? যদি রিফ্লেক্ট করে, যদি রিফ্লেক্ট করে যায়, তাহলে অবশ্যই তুমি যেটা বলেছো সেটা হতেই হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো একটা জায়গায় রিফ্লেক্ট করলে সেখানে কিন্তু একটা পাই ফেজ কিন্তু ডিফারেন্স হবে। ঠিকই বলেছো, কিন্তু আমি এটা জেনারেল একটা কেস ধরছি যেখানে আমি এদের অরিজিন জানি না, কিন্তু আমি জানি যে দুটো ওয়েভ যাদের বিস্তার সমান, কণাগুলির কৌণিক কম্পাঙ্ক সমান, কিন্তু কেবলমাত্র তারা বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে একই তরঙ্গ বেগ নিয়ে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একই তরঙ্গ বেগের মান নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের সমীকরণ আমরা লিখতে পারি। লিখে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে যে লব্ধি বিস্তারটা হয় y ইকুয়াল টু y1 প্লাস y2 করে আমরা দেখি, এইটা সমান যোগ করলে আমরা দেখতে পেয়েছি কি হয়, এখানে দেখতে পাই 2a cos kx, এগুলো আমরা ডিসকাস করেছি, ইন্টু সাইন ওমেগা টি হয়। এটা যদি আমরা সাইন এ প্লাস সাইন বি যদি করি তাহলে আমরা পাবো, তার মানে এইটা হচ্ছে আমার বিস্তার। এখন মানে লব্ধি বিস্তারটা এরকম পেলাম, কিন্তু আগে দেখতে পাচ্ছি লব্ধি বিস্তার আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকতো যখন আমরা এসএইচএম আলোচনা করতাম। এখন যে লব্ধি বিস্তারটা হচ্ছে সেটা কিন্তু এক্স এর উপর নির্ভরশীল, এবং বিস্তার মানে হচ্ছে সর্বোচ্চ সরণ, সেই সর্বোচ্চ সরণটা কোনো কোনো পার্টিকুলার এক্স এর জন্য সব সময় জিরো, কোনো কোনো পার্টিকুলার এক্স এর জন্য সব সময় সর্বোচ্চ। তার মানে আমি এখানে কিন্তু কিছু কন্ডিশনস পেয়ে যাচ্ছি, তার মানে রেজাল্ট্যান্ট যেটা আমি পাচ্ছি, রেজাল্ট্যান্ট যেটা পাচ্ছি, লব্ধি যেটা আমি পাচ্ছি, রেজাল্ট্যান্ট ওয়েভ যেটা আমি পাচ্ছি, ইট ইজ, এটা রিপ্রেজেন্ট করছে কি, রিপ্রেজেন্ট করছে এসএইচএম কে, সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে এটাই যে এই যে বিভিন্ন কণা যে এসএইচএম করছে, বিভিন্ন কণা যেগুলো এসএইচএম করছে, কিন্তু তাদের বিস্তার আলাদা, আলাদা আলাদা বিস্তার নিয়ে, আলাদা আলাদা বিস্তার নিয়ে। বিস্তার মানে কিন্তু মনে রাখবে সরণ নয়, বিস্তার মানে হচ্ছে সরণের সর্বাধিক মান। তাহলে বিস্তার গুলো কিন্তু আলাদা হচ্ছে, বিভিন্ন কণা, কণাগুলো কোন দিকে ছড়ানো আছে, কণাগুলো সব এক্স এর উপর ছড়ানো আছে। তাহলে এক্স এর বিভিন্ন পজিশনে যে কণাগুলো থাকছে তাদের কিন্তু লব্ধি বিস্তার আলাদা। তাহলে এক্স অক্ষ এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর
আলাদা আলাদা বিন্দুতে, আলাদা আলাদা বিন্দুতে থাকা, বিন্দুতে থাকা কণার বিস্তার আলাদা, সরণ নয়, বিস্তারটা আলাদা। বিস্তার মানে বারবার আমি বলার চেষ্টা করছি, বিস্তার ইজ ম্যাক্সিমাম সরণ। কোনো একটা পার্টিকুলার মুহূর্তে যেখানকার বিস্তার সর্বোচ্চ, সেখানে যে কণাটা কাঁপছে, সেই কণার কিন্তু কোনো একটা পার্টিকুলার মুহূর্তে কিন্তু তার সরণ শূন্য হতেই পারে, কিন্তু সে তার ক্ষমতা আছে ম্যাক্সিমাম সরণ হওয়ার, সেটা হচ্ছে বিস্তার, সেটা শূন্য নাও হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সরণ একই কেন হবে? সরণ আলাদা হতে পারে বিভিন্ন সময়ে। সরণ মানে কি? ধরে নাও দুলছে, 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 ধরে নাও একটা কণা, ধরে নাও এইটা হচ্ছে একটা সাম্যাবস্থান, এইটা হচ্ছে ধরে নাও সাম্যাবস্থান। তাহলে আমাকে বলো, এইগুলো যদি, এটা যদি এক্সট্রিম পয়েন্ট হয়, এটা একটা ধরে নাও এক্সট্রিম পয়েন্ট, এই দিকটা একটা ধরে নাও এক্সট্রিম পয়েন্ট। এক্সট্রিম পয়েন্ট মানে কি? একদম প্রান্তিক বিন্দু, এটা সাম্যাবস্থান। তাহলে এইটা, এগুলোর যদি নাম দিই আমি ও, এটার নাম যদি দিই এ, এটার নাম যদি দিই বি, তাহলে বলো তো দেখি বিস্তার কি? এখানে বিস্তার আমি কাকে বলবো? বলো কাকে? ও এ এবং ও বি, দুটোই দুটোই। কিন্তু কোন কণা ধরে নাও কাঁপছে, সেই কণাটা তো কোন একটা মুহূর্তে এখানেই থাকতে পারে, টি ইকুয়াল টু টি ওয়ানে, টি ইকুয়াল টু টি টু তে ও এখানে থাকতে পারে, কণাটা এখানে যাচ্ছে। আবার ধরো ঘুরে চলে এসছে টি ইকুয়াল টু টি থ্রিতে, কণাটা ধরে নাও এখানে আছে, তুমি তখন ফটো তুলেছো, তার মানে কি কণা অতটা পর্যন্তই যেতে পারে? তা তো নয়। এগুলো হচ্ছে সরণ, এক্স ওয়ান, এখান থেকে এইটুকু যদি হচ্ছে এক্স টু, এটা এক্স থ্রি ইকুয়াল টু জিরো, এগুলো হচ্ছে সরণ। কিন্তু বিস্তার মানে কি? বিস্তার মানে ম্যাক্সিমাম কতটা যেতে পারো। তোমাকে বলে দিয়েছে তোমার বাবা বা মা যে তুই আজ রামপুরহাটের বাইরে যেতে পারবি না, 5 কিলোমিটারের বাইরে যেতে পারবি না। তাহলে 5 কিলোমিটার বাইরে যেতে পারবি না মানে কি বাড়িতে তুই থাকতে পারবি না? তুই তো 5 কিলোমিটারের ধারে ধারে তোকে থাকতে হবে, এমন তো কোনো মানে নাই। কথাটা কি বোঝাতে পারলাম আমি? এই কথাতে অনেক ভুল হয়, অনেক কোশ্চেন বুঝতে তোমাদের গন্ডগোল হয়, এবং ছোট কোশ্চেন পড়ে, সেই মিসকনসেপশনের জন্য কিন্তু আমরা অনেক সময় ভুল রেজাল্টে পড়ি। ম্যাক্সিমাম সরণ মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাভেলেবল ডিস্টেন্স, যেটা একটা কণা যেতে পারে। আর সরণ মানে হচ্ছে সাম্যাবস্থান থেকে সেই মুহূর্তে সে কতটা দূরে আছে। দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু সম্পর্ক এদের কোথায়? এদের সম্পর্ক হচ্ছে যে ম্যাক্সিমাম সরণ বললে তার নাম বিস্তারী হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, তোমার এটা, তোমার কনফিউশনটা আমি ডিসকাস করলাম। এবার আমরা দেখতে পেলাম স্থানু তরঙ্গের জন্য, স্থানু তরঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি কিছু পয়েন্টে এই যে অ্যামপ্লিচিউড যেটা হলো বিস্তার, সেই বিস্তারটা আমরা দেখতে পাচ্ছি পি, সেটা ফাংশন অফ এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2a cos kx। তাহলে কখনো কখনো px ইকুয়াল টু, কখনো কখনো আমি শূন্য পাচ্ছি, আবার কখনো কখনো px ইকুয়াল টু আমি পাচ্ছি সর্বোচ্চ, সর্বোচ্চ পাচ্ছি, সর্বোচ্চর মান কত? 2a পাচ্ছি। কারণ এটার মান 0 হতে পারে, আর এটার মান +-1 হতে পারে। কারণ আমরা জানি যে একটা কণা যখন বাঁ দিকে বা নিচের দিকে সব থেকে বেশি যায়, সেটাও তার সর্বোচ্চ, উপরের দিকে সব থেকে বেশি যায়, সেটাও তার বিস্তারের মধ্যে পড়ছে। আর যখন একদম সাম্যাবস্থানে থাকছে, তখন তার কিন্তু সরণ শূন্য হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিছু কন্ডিশন পেলাম। একটা পেলাম কে এক্স, কস কে এক্স সমান 0। সেখান থেকে আমরা দেখলাম কস কোথায় কোথায় শূন্য হয়। কস আমরা দেখলাম 2n প্লাস 1 × π/2, এই সমস্ত জায়গায় শূন্য হয়। আর এখানে দেখতে পাচ্ছি cos kx সমান হতে হবে সর্বোচ্চ মানে 1 হতে হবে, +-1 হতে হবে। কোথায় +1 হয়, কোথায় -1 হয়? আমরা দেখলাম cos nπ যদি আমি করি, তাহলে আমি পাচ্ছি যেখানে n এর মান হচ্ছে n সমান 0, 1, 2, 3 এটসেট্রা।
যদি জিরো বসাই তাহলে ডান দিকটার ক্ষেত্রে দেখো cos জিরো মানে 1, যদি 1 বসাই তাহলে cos পাই মানে cos 180 ডিগ্রি মানে -1। আর এখানে বাম দিকের ক্ষেত্রে যদি আমি জিরো বসাই তাহলে প্রথমে পাচ্ছি cos π/2, সেটা হচ্ছে জিরো। যদি 1 বসাই তাহলে আমি 2 কে 2 প্লাস 1 মানে 3 π/2 মানে 270 ডিগ্রি, সেটাও কিন্তু cos হচ্ছে জিরো। এইভাবে আমরা পেলাম বিভিন্ন এক্স এর পজিশন। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তার শূন্য, সেখানে কণা কাঁপছে না। বিস্তার শূন্য মানে কণা চিরকাল স্থির, সময়ের সাপেক্ষে স্থির, সময়ের সাপেক্ষে স্থির। এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে আমরা কি বিন্দু বলেছিলাম? নিষ্পন্দ বিন্দু। ইংরেজিতে আমরা বলেছিলাম এগুলোকে নোড পয়েন্ট। আর তার সাথে সাথে যেখানে বিস্তার সর্বোচ্চ মানে অ্যাভেলেবল কণা অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেই সমস্ত জায়গাগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেই পয়েন্টগুলোকে আমরা বলেছিলাম সুস্পন্দ বিন্দু, মানে হচ্ছে অ্যান্টিনোড। এখান থেকে আমরা অনেকগুলো ডিসকাস করেছিলাম যে যদি আমরা এরকম কোনো একটা লব্ধি তরঙ্গের ছবি আঁকি, এরকম করে যদি ছবি আঁকি, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে যদি বাধা থাকে তাহলে আমরা এখানে ডিসক্রাইব করেছিলাম এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা যদি বি হয়, এই পয়েন্টটা যদি সি হয়, এইটা যদি ডি হয়, এই পয়েন্টটা যদি ই হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এ সি ই। এই যে পয়েন্টগুলোর, এটা যদি লব্ধি বিস্তারের কথা আমরা আলোচনা করি, লব্ধি বিস্তারের কথা, বিস্তার মানে সর্বোচ্চ সরণ, তার কথা যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এতে সর্বোচ্চ সরণ শূন্য, সিতে সব থেকে সরণ শূন্য, ইতে সর্বদা সরণ শূন্য। তার মানে এরা হচ্ছে তোমার নোড পয়েন্ট, মানে নিষ্পন্দ বিন্দু। আবার বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সরণ সর্বোচ্চ, আর ডি বিন্দুতেও তাই। তাহলে এখানে আমরা বলতে পারি বি এবং ডি, এই যে দুটো বিন্দু, এগুলো হচ্ছে অ্যান্টিনোড, যেখানে সব থেকে বেশি আমি বিস্তার পাবো। এইটুকু ছিল আমাদের তোমার স্থাণু তরঙ্গ। সেখানে আমরা দুটো কেস ডিসকাস করেছিলাম, টু এক্সাম্পল আমরা ডিসকাস করেছিলাম, টু এক্সাম্পলস আমরা ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে টান করা তারের কম্পন, টান করা তারের কম্পন, যেখানে আমরা তির্যক তরঙ্গকে দেখেছিলাম। এটা হচ্ছে একটা তির্যক তরঙ্গের এক্সাম্পল। তির্যক তরঙ্গের ইংরেজি নাম হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ। আর তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন, বায়ুস্তম্ভের কম্পন, যেখানে আমরা আলোচনা করেছিলাম বাঁশির কথা, নলের কথা। যে নল ছিল, কোন একটা নল ধরেছিলাম, যে নলটা ছিল ফাঁপা নল বা এক মুখ খোলা নল, এক মুখ খোলা নল। আর একটা কি অপশন ছিল দীপাঞ্জন? এক মুখ খোলা নল, আর একটা কি অপশন ছিল? দু মুখ খোলা নল, সেজন্য আসতে হয়। ঠিক, তার জন্য আসতে হয় ক্লাসে। এসেছিলিস না আসিনি? তার জন্যই বলছি ভুল করেছিস, বলেছে সবাই আমাকে। তো যাই হোক, এখানে আমরা দেখেছি এখানে যে কম্পাঙ্ক, মূল সুরের কম্পাঙ্ক, সেটা আমরা পড়েছি n0 = 1/√T/μ, এটা আমরা পড়েছি। এখান থেকে আমরা বিভিন্ন সূত্র আলোচনা করেছি, সেই সূত্রগুলো পরীক্ষায় পড়ে। বায়ুস্তম্ভের কম্পনের ক্ষেত্রে একমুখ নল, খোলা নল আর দুমুখ খোলা নল সম্বন্ধে আমরা আলোচনা করেছি হালকা ফুলকা। এখান থেকে আমরা অল্প করে শুরু করব। তাহলে আমরা আজকে টুডেজ ক্লাস আমরা আলোচনা করছি। যেহেতু দুদিন আমরা পরে ডিসকাশন করছি এবং তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি, সেই জন্য আমি একটু রিভিশন করে দিলাম। যাদের একটু সময় নষ্ট হলো তারা আমাকে একটু ক্ষমা করিও। ওকে, দেখো ওপেন টিউব, ওপেন টিউব বলতে বোঝায় দুমুখ খোলা নল, দুমুখ খোলা। আর ক্লোজ টিউব যদি বলি তাহলে এটা হচ্ছে এক মুখ খোলা নল, বা এক মুখ খোলা বা এক মুখ বন্ধ, বা এক মুখ বন্ধ নল।
এই দুটো জিনিস নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। সেখানে আমরা দেখেছি যে এইটা সরি, এটা হচ্ছে ওপেন যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে দুই দিকে এরকম খোলা। আর ক্লোজ যদি আমরা বলি, তাহলে একদিকে বন্ধ থাকবে। আর আমরা দেখেছি যে যেদিক খোলা সেদিকে আমাকে অ্যান্টিনোড হতেই হবে। অ্যান্টিনোড মানে হচ্ছে সুস্পন্দ হতেই হবে। তাহলে মিনিমাম যে তরঙ্গটা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে এরকম করে একদিকে যাবে, এরকম আসবে, একটা এদিকে এদিকে এলো, আর একটা এইদিকে গেল। তো দুটো দুই দিকে যাচ্ছে বিপরীতমুখী তরঙ্গ, তার জন্য এখানে স্থানু তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে মধ্যেখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নোড। আর আমরা জানি নোড টু অ্যান্টিনোড যে ডিস্টেন্স সেটা হচ্ছে λ/4। তাহলে এইটা হচ্ছে λ/4। দুটো λ/4 যদি আমরা যোগ করি, তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে এল সমান হচ্ছে λ/4 প্লাস λ/4, মানে হচ্ছে λ/2। তাহলে এখান থেকে আমরা সবসময় কি করেছি, ল্যামডার মান বার করেছি ইন টার্মস অফ এল। এল এর সাপেক্ষে ল্যামডার মান বার করেছি। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা পেয়েছি 2l। আর সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি এর n0 যেটা অফ ওপেন, ওপেনের যে ওপেন মানে খোলা টিউব, তার n0 যেটা সেটা হচ্ছে ভি বাই ল্যামডা, তার মানে হচ্ছে v/2l। এটা হলো আমার একদম n0। আর এখানের n0 কি পাচ্ছি, এখানে দেখো, এখানে যেহেতু বন্ধ আছে এখানে নোড হতেই হবে, আর এই দিকটা যেহেতু খোলা আছে এইদিকে অ্যান্টি নোড হতে হবে। তার ফলে একটা তরঙ্গ এরকম আসবে, একটা তরঙ্গ এইদিকে যাবে। তাহলে তাও বিপরীতমুখী দুটো তরঙ্গ হলো, একটা এইদিকে এলো, একটা এইদিকে গেল, এটা বিপরীতমুখী সুপারপোজ করলে একটা স্থানু তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে এই যে দৈর্ঘ্য এল, সেটা আমি দেখতে পাচ্ছি একটা নোড আর অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স, মানে হচ্ছে λ/4 হবে। আমরা পড়েছি যে একটা নোড আর তার পাশাপাশি অ্যান্টি নোডের মধ্যে রৈখিক দূরত্ব হয় λ/4, তাদের মধ্যে দশার দূরত্ব হয় π/2, সেগুলো আমরা পড়েছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এল সমান হয় λ/4, তাহলে ল্যামডা সমান হয় 4l। তাহলে n0 যে মূল সুরের কম্পাঙ্ক ক্লোজ টিউবের ক্ষেত্রে, সেটা আমরা দেখেছি এটা হচ্ছে ক্লোজ, মানে সিএল লিখছি ক্লোজ, সেটা আমরা পাবো v/λ, তার মানে হচ্ছে v/4l। প্রিয়ন্তন আমাকে বলো তো দেখি, এখানকার ভি এর মানটা কি, এখানে ভিটা কি, ভি সমান কি, ফর্মুলা রুট ওভার অফ, কি বাই মিউ বললে ভুল করলে, একদম ভুল করলে, একদম ঠিক বলেছো, গামা পি বাই রো, বা রুট ওভার অফ হচ্ছে গামা আর টি বাই এম। চিরন্তন ভুল বলেছিলে না ঠিক বলেছিলে, আমি শুনতে ভুল করলাম? বলা যাবে না, কারণ এখানে আমরা বায়ুস্তম্ভের কম্পন করছি এবং এখানে শব্দ বাজছে। তুমি শ্রীকৃষ্ণর বাঁশি বাজা দেখিয়েছো, সেখানে শব্দ শুনতে পেয়েছে সবাই, সে শব্দের বেগেই সেটা যাবে, তরঙ্গ যেহেতু মুভ করছে। ওকে, সো হোয়াট এভার উই আর ডিসকাসড, সব গুলিয়ে ফেললে হবে না। ওখানকার বেগটা ছিল, ভিটা ছিল তোমার টান করা তারের কম্পন ছিল। এখানে কিন্তু আমরা টিউবের মধ্যে, বায়ুস্তম্ভের মধ্যে কিন্তু শব্দের উপরিপাত আমরা ধরছি। নাও এইটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। তাহলে আমরা প্রথমে আমরা কনক্লুশন কি টানতে পেলাম, এটা আমি খুব তাড়াহুড়ো করে আগের দিন পড়েছি, সেজন্য আমি এটা একদম ধীরে সুস্থে পড়াচ্ছি। তার কারণ হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই পড়বেই পড়বে, এবং কোনটা পড়বে সেটা আমরা কিন্তু ক্লাস শেষ করার পর আমরা ডিসকাস করবো। এবং অবশ্যই আজকে আমরা বিট পুরোটা ডিসকাস করে ফেলবো। কনক্লুশন, এখানে কনক্লুশন ছিল এটাই যে, ধরে নাও এখানে আমরা দেখতে পাচ্ছি n0 মূল সুরের কম্পাঙ্ক অফ ওপেন, খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, সেটা আমরা পেয়েছি v/2l। আবার n0 অফ ক্লোজড, যেটা একমুখ বন্ধ, তার ক্ষেত্রে আমরা পেয়েছি v/4l। আমাকে বলো তো দেখি, কার মূল সুরের কম্পাঙ্ক বেশি, কোনটার মূল সুরের কম্পাঙ্ক বেশি হলো, ওপেনের বেশি হলো, দুগুণ বেশি হলো। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা ফার্স্ট কনক্লুশন টানলাম n0 অফ ওপেন ইকুয়াল টু 2 ইন্টু n0 অফ ক্লোজড। সো দিস ইজ এ ফার্স্ট মানে কনক্লুশন, যেখান থেকে আমরা জানি যে শব্দের যে তীক্ষ্ণতা, সেই তীক্ষ্ণতা কিন্তু প্রপোর্শনাল টু কম্পাঙ্ক স্কোয়ার, কম্পাঙ্ক স্কোয়ার। তার মানে এখানে বুঝতে পারছো
যে এইটা হচ্ছে তাহলে ওপেন থেকে, তাহলে সাউন্ড সাউন্ড কামিং আউট অফ ওপেন টিউব হ্যাজ মোর পিচ। পিআইটিসিএইচ, পিচ মানে তীক্ষ্ণতা, বেশি ঝাঁঝালো হবে, বেশি তীক্ষ্ণতা হবে, শার্প হবে, তাহলে শার্প বেশি হবে। নেক্সট নেক্সট আমরা আরেকটা ডিসকাশন করে আমরা ক্লাসকে কনক্লুড করেছিলাম। সেটা কি? সেটা আমরা দেখছিলাম যে আমরা জানি যে কোনো একটা জায়গায় যে কম্পাঙ্কের যে প্যাকেট থাকে, প্রচুর কম্পাঙ্ক, ধরে নাও একটা কম্পাঙ্কের শব্দ বা কম্পাঙ্কের তরঙ্গ একটা সনক তৈরি করছে, প্রচুর কম্পাঙ্ক আছে, তার মধ্যে সব থেকে মিনিমাম কম্পাঙ্ক যেটা, সেটাকে আমরা বলি মূল সুর। তাহলে একটা অনেক কম্পাঙ্কের মধ্যে, ধরো অনেক কম্পাঙ্কের একটা প্যাকেট আছে, অনেক কম্পাঙ্কের প্যাকেট আছে, কথার কথা বলছি, এরকম অবশ্যই হয় না প্যাকেটে কম্পাঙ্ক ভরা থাকে, এরকম হয় না, আমি কথার কথা বলছি, একটা ব্র্যাকেটের মধ্যে অনেক কম্পাঙ্ক আমি লিখে দিয়েছি, এটা 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 অনেক কম্পাঙ্ক লিখে দিয়েছি, প্যাকেট আছে ধরে নাও। এইগুলোর মধ্যে থেকে যেটা ন্যূনতম কম্পাঙ্ক সেই কম্পাঙ্কটাকে আমরা কি কম্পাঙ্ক বলি? সেটাকে বলি মূল সুরের কম্পাঙ্ক। মূল সুরের কম্পাঙ্ক। আর ন্যূনতম কম্পাঙ্কের যে সুর, তাকে আমরা বলি মূল সুর। এই মূল সুর যদি ধরে নাও, এটা ধরে নাও মূল সুর, এর কম্পাঙ্ক সব থেকে কম। তাহলে এই মূল সুর বাদ দিয়ে যেগুলো আছে, এই যে সমস্ত জিনিস যেগুলো আছে মূল সুর বাদ দিয়ে, এগুলোকে আমরা বলি উপসুর। এই আর এর মধ্যে থেকে কেউ কেউ আছে যারা মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, তাদেরকে আমরা মানে কিছু গুণ, যারা মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক, অখণ্ড সংখ্যার গুণিতক, অখণ্ড সংখ্যার গুণিতক, তার মানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, তাদেরকে বলা হয় হারমোনিক্স বা সমমেল। সমমেল বা হারমোনিক্স, তার মানে তাদের মধ্যে একটা মিল আছে। কেন? ধরে নাও কেউ বললো কা, বললো 1 সেকেন্ডে, আর একজন বলবে 2 সেকেন্ডে কা কা কা, এরকম বলবে। তো কা, কাকা, কাকা কা, এগুলোর মধ্যে একটা সমমেল আছে। যেমন লোকজন যখন গান গায় তখন বলে সা রে গা মা পা, একবার তুই বলবি, তারপর বলি সা সা রে রে গা গা মা মা, তারপর সা 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 রে 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 গা 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 মা মা মা। তো দিজ আর সমমেল, হারমোনিক্স। কারণ আমি একই সেকেন্ডে যেখানে সা বলছিলাম, সেই সেকেন্ডেই কিন্তু আমি বলছি সা সা, আবার সেই টাইমের মধ্যে আমি বলছি সা সা সা, 3টে বলছি। তার মানে আমি ফ্রিকোয়েন্সি কিন্তু 3 গুণ করে দিলাম, ফ্রিকোয়েন্সি 2 গুণ করে দিলাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা মিল থাকে। সেই জায়গাগুলোকে আমরা বলি হারমোনিক্স। তো আমরা এখানে দেখতে চাইছিলাম যে কোন ক্ষেত্রে হারমোনিক্স আছে। আমরা প্রিভিয়াস ডিসকাশনে দেখেছি, প্রিভিয়াস ডিসকাশন যখন আমরা টান করা তারের কথা যখন আলোচনা করেছি, ডিসকাশন টান করা তারের কথা যখন আলোচনা করেছি, টান করা তারের কম্পন, তখন আমরা দেখেছি যে এই কম্পনে সৃষ্ট যে কম্পাঙ্ক, সৃষ্ট যে কম্পাঙ্কগুলো, সেগুলো আহ, যদি মূল সুরের কম্পাঙ্ক যদি আমরা দেখি, মূল সুরের কম্পাঙ্ক যদি আমরা ধরে নিই n0 সমান n0, তাহলে দেখেছি এখান থেকে সৃষ্ট যে তারের কম্পন, তার সৃষ্ট কম্পাঙ্কগুলো হয় n0, 2n0, 3n0, 4n0, ডট 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 ডট। তার মানে আমরা এখানে দেখো সব হচ্ছে সমমেল, সব অল যা পাওয়া যাচ্ছে সব সমমেল পাচ্ছি। এবং শুধু সেই সমমেল পাচ্ছি, জোড় সমমেল পাচ্ছি তা নয়, জোড়ও পাচ্ছি, আবার এখানে তোমার বিজোড় সমমেলও পাচ্ছি, আমরা 5n0 পাচ্ছি, বিজোড় সমমেলও পাচ্ছি, এগুলোও পাচ্ছি। তার মানে আমরা যুগ্ম অ্যাজ ওয়েল অ্যাজ অযুগ্ম
দুই ধরনের সমমেল কিন্তু আমরা পাচ্ছি। দুই ধরনের সমমেল যখন আমি পাচ্ছি, তাই এটা ভেরি সুইট টু হিয়ার, ভেরি সুইট টু হিয়ার। কানের জন্য খুব মিষ্টি। গান করা তার গিটারের যে শব্দ বা তোমার আহ, এর যে শব্দ সেগুলো হচ্ছে তোমার প্রচন্ড মিষ্টি হয়। এবার আমরা যখন আমরা আলোচনা করছি, এখানে আমরা আলোচনা করছি দু ধরনের পাইপের কথা। একটা হচ্ছে খোলা নল, একটা হচ্ছে বদ্ধ নল। তা আমরা এইদিকে খোলা নলের কথা আলোচনা করছি, এইদিকে বদ্ধ নলের কথা আলোচনা করছি। আমরা মূল সুরের কম্পাঙ্ক অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা উপসুরের কম্পাঙ্ক যখন আমরা দেখব, প্রথম উপসুরের কথা যখন আমরা আলোচনা করছি, প্রথম উপসুর, তখন আমরা দেখছি যে এখানে হবে অ্যান্টিনোড, এখানে হচ্ছে অ্যান্টিনোড, এবং আমরা মিনিমাম করেছিলাম এখানে একটা নোড। এখন আমরা এখানে দুটো নোড বসিয়ে দিই। কেন দুটো নোড এরকম সেপারেট রাখলাম? কারণ আমরা জানি নোড টু নোড ডিস্টেন্স যেটা, সেটা হয় λ/2। নোড টু অ্যান্টি নোড যে ডিস্টেন্স, সেটা হয় λ/4। সেই মতো বুদ্ধি বিবেক করে তোমরা কিন্তু ডিস্টেন্স গুলো বসাবে, দায় সারা করবে না। তাহলে এইটা নোড অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/4, নোড টু নোড ডিস্টেন্স হচ্ছে λ/2, আবার এইটুকু ডিস্টেন্স হচ্ছে λ/4। তাহলে যে একই আমি পাইপ নিয়েছিলাম যার দৈর্ঘ্য এল ছিল, সেটা এখন হয়ে গেল এল সমান হয়ে গেল প্রথম উপসুরের ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়েছে ল্যামডা, তার অনুযায়ী ল্যামডা সমান হয়ে গেল λ/4 প্লাস λ/2 প্লাস λ/4। তার মানে হচ্ছে পাতি ল্যামডা। তাহলে ল্যামডা ল্যামডা সমান আমি পেলাম এল। তাহলে n1 প্রথম উপসূরের কম্পাঙ্ক কিসে, কিসের জন্য? ওপেনের জন্য, যেটা দুমুখ খোলা, তার জন্য আমি পাচ্ছি ভি বাই ল্যামডা। তার মানে পাচ্ছি ভি বাই এল। তার মানে আমি পাচ্ছি 2 × v/2l। তার মানে এর যে মূল সুরের কম্পাঙ্ক তার দ্বিগুণ। তাহলে n1 অফ ওপেন এর যে প্রথম উপসুরের কম্পাঙ্ক সেটা হচ্ছে 2 × n0 অফ ওপেন। তার মানে আমি দ্বিগুণ পেলাম, এখানে আমি দেখতে পেলাম। নেক্সট এখানে যদি আমি দেখি, তাহলে এখানে আমি জানি প্রথম উপসূরের কথা বলছি, তাহলে শুধু নোড অ্যান্টিনোড নেব না, এখানে একটা অ্যান্টিনোড হবে এটা আমি জানি, এখানে যেহেতু ধাক্কা খাচ্ছে নোড হবে আমি জানি। তাহলে নোড আর অ্যান্টিনোডের মধ্যে একটা নোড বসাবো। তাহলে বলতো এইটা যদি মিড পয়েন্ট হয়, সরি, এটা যদি মিড পয়েন্ট হয়, এরকম জায়গায় যদি মিড পয়েন্ট হয়, তাহলে আমাকে বলতো দেখি এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে আমাকে দীপাঞ্জন বলতো দেখি এর মধ্যে নোডটা, নতুন একটা নোড যদি বসায়, তাহলে এই মিড পয়েন্টের উপরে হবে না নিচে হবে? নোড, এইটা একটা নোড, এটা একটা অ্যান্টি নোড। এবার আমি মধ্যেখানে এখানে যেমন ধরে নাও আগেরটা ছিল শুধু এরকম আর এরকম ছিল, এই দুটো নোড বসিয়েছি, এখানে একটা নোড বসাতে চাইছি, সেই নোডটা কোথায় বসবে? মধ্যিখানে বসবে, উপরে বসবে, না নিচে বসবে? একদম উপরে বসবে এখানে, এইখানে হবে নতুন নোড। কেন? তার কারণ হচ্ছে নোড টু অ্যান্টি নোড ডিস্টেন্স কত হয়? λ/4। কিন্তু নোড টু নোড ডিস্টেন্স হয় λ/2, দ্বিগুণ হয়। যদিও আর একটু নিচে বসতো, তোমরা সেরকম ভালো করে এঁকে নিও, λ/2 হয়। তার মানে বুঝে সুঝে কিন্তু আমাদেরকে বসাতে হবে কোথায় আমি নোট বসাচ্ছি। আর এখানে হচ্ছে অ্যান্টি নোড। তাহলে এখানে যে যে পাইপের দৈর্ঘ্য যেটা এল, সেই এলটা হবে λ/4 প্লাস λ/2। তার মানে হচ্ছে 3λ/4। তার মানে এখানে যে প্রথম উপসুর, যদি আমি ক্লোজ টিউবের ক্ষেত্রে ভাবি, তার ল্যামডাটা কত হচ্ছে? 4l/3 হচ্ছে। তাহলে তার কম্পাঙ্ক কত হচ্ছে? n1 অফ ক্লোজড। n1 কেন বলছি? প্রথম উপসুর, সেটা হবে পাতি ভি বাই ল্যামডা। তার মানে ল্যামডা দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো v/4l/3। ভগ্নাংশের ভাগ উল্টে যায়, তাহলে n1 অফ ক্লোজড সমান আমি পাচ্ছি 3 × v/4l। কি গো? v/4lটা কি বলেন? v/4lটা কি? n0 ক্লোজড। তার আমি দুগুণ পেলাম না গো, 3 গুণ পেলাম। আর এখানে দুগুণ পেয়েছি প্রথম উপসুরে।
দ্বিতীয় উপসূরে যদি দেখি তাহলে তোমরা ক্যালকুলেট করবে। দ্বিতীয় উপসূরের জন্য তোমরা ক্যালকুলেট করবে। আমরা দেখেছি দ্বিতীয় উপসূরের ছবিটা খালি আমি এঁকে দিই। এখানে হচ্ছে অ্যান্টিনোড, এখানে হচ্ছে অ্যান্টিনোড, তাহলে এখানে একটা নোড হবে, এখানে একটা নোড হবে, আর মধ্যেখানে একটা অ্যান্টিনোড হবে, নোড হবে। তাহলে এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। তার মানে এখানে এই একটা হলো, এখানে এই একটা ঢুকলো, এই একটা হলো, আর এই একটা। না দেখো, যদি আমরা ডিসটেন্সের কথা আলোচনা করি, সেই একই পাইপ, একই দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য ছিল এল, সেই এল দৈর্ঘ্যটা কম্পাঙ্ক কি হবে? এটা হচ্ছে λ/4, এটা হচ্ছে λ/2, এটা হচ্ছে λ/2, এটা হচ্ছে λ/4। তাহলে λ/2, λ/2 আর λ/4, λ/4 মানে হচ্ছে λ/2। এখানে এল সমান পেলে 3 λ/2। এখান থেকে দেখবে n2 অফ ওপেন সমান তুমি পাবে 3 ইন্টু n2 n0 অফ ওপেন। কিন্তু কিন্তু এটা হচ্ছে ওপেন টিউবের জন্য। কিন্তু ক্লোজড এর ক্ষেত্রে দেখবে, ক্লোজড এর ক্ষেত্রে তোমরা ক্যালকুলেট করে দেখবে, যদি এরকম লম্বা আমরা নিই, তাহলে এইটা তো অবশ্যই এখানে একটা নোড হচ্ছে, অবশ্যই এখানে একটা অ্যান্টি নোড হচ্ছে, এখানে একটা নোড আমরা ধরেছি একটা, আর একখানা নোড আমার এখানে ধরতে হবে, নোড এক্সট্রা ধরলাম। তার মানে এই একটা হলো, এই একটা হলো নোড, এই একটা নোড হলো। তার মানে এইটুকু হচ্ছে λ/4, আর এইটুকু টোটালটা হচ্ছে ল্যামডা। তার মানে এল সমান তোমরা পাচ্ছ 5 λ/4। এটা তোমরা চেক করে নিও, চেক করো এবং ক্যালকুলেট করো। তাহলে এখানে আমরা কিন্তু পাবো n2 অফ ওপেন ক্লোজড সমান কিন্তু আমি পাবো 5 গুণ পাচ্ছি অফ n0 অফ ওপেন। তার মানে এখান থেকে আমি যদি তারপরেরটা করি, নেক্সট যদি আমি নেক্সট উপসূর যদি করি, নেক্সট উপসূর, তাহলে আমরা পাবো এখানে n3 অফ ওপেন সমান আমি পাতি পাবো 4n0 অফ ওপেন। এখানে আমি কি পাবো? এখানে আমি পাবো n3 অফ ক্লোজড সমান আমি পাবো সিম্পলি 7n0 অফ ক্লোজড। তার মানে এখানে আমি 1 2 3 4 পাচ্ছি, যুগ্ম অযুগ্ম সমস্ত সমবেল পাচ্ছি। এখানে যুগ্ম অযুগ্ম সমস্ত সমবেল পাচ্ছি না, কেবলমাত্র অযুগ্ম সমবেল পাচ্ছি। তাই খোলা টিউব থেকে যে শব্দ বেরোয় সেটা হচ্ছে বেশি সুইট। এখান থেকে আমরা কনক্লুশন 2 যদি আমি বলি, তাহলে আমরা বলবো যে n0 ক্লোজ টিউবের জন্য, ক্লোজড এর জন্য অনলি অড হারমোনিক্স আর প্রেজেন্ট। কেবলমাত্র অযুগ্ম যে গুণিতক সেগুলো আছে। ওপেনের জন্য অড অ্যাজ ওয়েল অ্যাজ ইভেন হারমোনিক্স আর প্রেজেন্ট, অল, সমস্ত হারমোনিক প্রেজেন্ট। তাই জন্য আমরা বলতে পারবো এটা হচ্ছে সুইটার, শুনতে এটা বেশি মিষ্টি। এখান থেকে একটা প্রশ্ন পড়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমাদের একটা হোমওয়ার্ক আমি দেব। এই পর্যন্ত কিন্তু বেসিক্যালি আমরা ডিসকাস করেছিলাম, এবং এবার আমি তোমাদের একটা প্রশ্ন দেব, সেই প্রশ্নটা তোমরা করবে ঘরে। হ্যাঁ, প্রবলেম। এল দৈর্ঘ্যের দুটি নল, একটি খোলা এবং একটি বদ্ধ নল। বদ্ধ নল মানে দুই দিকে বদ্ধ নয়, একদিক বদ্ধ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে পি তম উপসুরের
কম্পাঙ্কের অনুপাত কত? আর p-তম সমমেলের কম্পাঙ্কের অনুপাত কত? এটা ঠিক ফর্মেলটা দাঁড়াও, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে উপসুর, কোশ্চেনটা খুব পরে। नहीं पाया। এনিওয়ে, এটা এটা আপাতত করো, এই সেকেন্ডটা আমি আপাতত দিচ্ছি না, কারণ এটা একটু কনফিউজিং হচ্ছে। প্রথমটা তোমরা করো, এটা হচ্ছে হোমওয়ার্ক। p-তম উপসুরের কম্পাঙ্কের অনুপাত কত? এটা পড়তেই পারে, খুব তোমার ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় খুব পড়ে, খুব পড়ে এবং খুব ইম্পর্টেন্ট। সবাই এই কোশ্চেনটা ফেলে। এনিওয়ে, ঠিক আছে, দেখছি। নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বিট। বিট বা স্বরকম্প। এই ক্ষেত্রে আমরা কি কি শর্ত দিয়েছিলাম, কারণ মনে আছে? কেউ আছিস? একই দিকে গতিশীল। 2 নম্বর শর্ত কি দিয়েছিলাম বলো, যেটা ইম্পর্টেন্ট শর্ত। কম্পাঙ্ক দিয়ে কি শর্ত দিয়েছিলাম? একটু আলাদা। তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক একটু আলাদা। বিস্তার নিয়ে তেমন কিছু কথা বলিনি, মোটামুটি বিস্তার সেম হলে খুব ভালো বোঝা যাবে। বিস্তার সেম হলে খুব ভালো, বিস্তার সেম হলে কেসটা জমে যাবে, এটা হলে ভালো। এবার এই ধরনের, ধরে নাও আমি তোমাদেরকে একটা কন্ডিশন দিচ্ছি, একটা কন্ডিশন, আমরা একটা শর্ত নিয়ে আমরা আলোচনা করছি। ধরে নাও দুটি তরঙ্গ, একটা তরঙ্গ ধরে নাও তরঙ্গ 1, তরঙ্গ দুটি ধরে নাও পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে প্রথমটার কম্পাঙ্ক ধরে নাও f1 ইকুয়াল টু ধরে নাও 16 হার্জ, দ্বিতীয়টার কম্পাঙ্ক f2 ধরে নাও কথার কথা 18 হার্জ। এদের দুজনেরই ধরে নাও বিস্তার a ইকুয়াল টু b ধরলাম, এটা ধরে নাও 2 মিটার। এরকম দুটো তরঙ্গ, তার মানে আমি তরঙ্গ দুটোকে যদি লিখি তাহলে কি রকম হবে? সাপোজ একটা y1 সমান হবে a সাইন ওমেগা টি মাইনাস কে, y2 সমান হবে a সাইন ওমেগা, এটা 1 হবে, ওমেগা 2t মাইনাস কে। এবার যেহেতু উপরিপাতিত হওয়ার সময় এই মাইনাস কে এক্সটা দু ক্ষেত্রে একই, তার জন্য মাইনাস কে এক্সটা আমরা প্রথমত উপেক্ষা করতে পারি, ওটা ধরে নেব সবসময়ই আছে। যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় মাইনাস কে এক্সটা থেকেই যাবে, তার জন্য আমরা একটু সিম্পলিসিটির জন্য এবং ক্যালকুলেশনটা যাতে বড় না হয়, তার জন্য আমরা ধরবো y1 ইকুয়াল টু a সাইন ওমেগা 1t, আর y2 ইকুয়াল টু ধরবো a বা a আপাতত ধরছি সাইন ওমেগা 2t। এবার আমরা লিখতে পারি ওমেগা 1 মানে হচ্ছে 2 পাই f1। আমরা ধরতে পারি ওমেগা 2 সমান
2 পাই f2, রাইট জন্য f মানে হচ্ছে কম্পাঙ্ক f1, আর f2 হচ্ছে হার্ড এককে কম্পাঙ্ক, হার্ড এককে কম্পাঙ্ক। আর ওমেগা 1 ওমেগা 2 কি এককে কম্পাঙ্ক গো? ওমেগা 1 আর ওমেগা 2 একক কি? র‍্যাড পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে এদের একক। ঠিক? তাহলে আমি এখানে লিখতে পারি y1 ইকুয়াল টু a সাইন 2 পাই f1t, আবার y2 ইকুয়াল টু হচ্ছে সাপোজ a সাইন 2 পাই f2t। এদের দুজনের বিস্তার ধরে নিলাম একই। একই ধরলে খুব ভালো হয়, এবং একই ধরলে তবেই আমরা কিন্তু বিট পাবো, নইলে বন্ধ হবে না। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভালো হয় যেটা আমি বললাম সেটা অ্যাকচুয়ালি কিন্তু এসেনশিয়াল একটা শর্ত। নেক্সট আমরা দেখার চেষ্টা করছি এই দু ধরনের তরঙ্গ যদি উপরিপাত হয় তাহলে কেমন দেখতে হয়। তার জন্য একটা কোড লিখি, সেই কোডটা থেকে যা পাবো সেটা কিন্তু আমরা আমাদের ক্লাসে ডিসকাস করব। এখানে দেখো আমরা স্বরকম্প যখন ডিসকাস করছিলাম আমরা একটা কোড লিখেছিলাম, ম্যাথামেটিকা বলে একটা কোড হয়, ম্যাথামেটিকা বলে। সেই ম্যাথামেটিকা কোডে আমরা এই জিনিসটা স্বরকম্পটা ব্যবহার করছিলাম। কি করে ক্যালকুলেট, এটা জাস্ট ক্যালকুলেশন করে যে প্রথম ফ্রিকোয়েন্সি আমরা ধরেছি 16, দ্বিতীয় ফ্রিকোয়েন্সি আমরা ধরেছি 18। তাহলে একটা 16 ফ্রিকোয়েন্সি একটা 18 ফ্রিকোয়েন্সি। প্রথমে একটা 2 পাই এফটি করেছি, 2 হচ্ছে অ্যামপ্লিচিউড, আর এখানে তোমার দুটোকে প্রথম দুটোকে প্লট করেছিলাম, সেই দুটো প্লট এখানে দেখায়নি, শুধু p3 এর প্লটটা এখানে দেখানো হয়েছে, শুধু p3 দেখানো হয়েছে, যেটা হচ্ছে y1 প্লাস y2। সেখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই এখানে যে বিস্তার লব্ধি, যে লব্ধি সরণ এখানে দেখতে পাচ্ছি 0, লব্ধি বিস্তার যেটা সেটা দেখতে পাচ্ছি 0। কোন কোন জায়গায়? এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়। তার মানে আমরা যে আওয়াজটা করছিলাম আগের দিন, সেই আওয়াজটা কিন্তু খুব অন্যায় আওয়াজ আমি কিন্তু করিনি। আর তার সাথে সাথে এই যে পজিশন গুলো, যেগুলো গ্রিন পজিশন যেগুলো আমি বলছি, সেই গ্রিন পজিশন গুলো কিন্তু হচ্ছে সেই পজিশন যেখানে লব্ধি তোমার কিন্তু প্রাবল্য সর্বাধিক। তাহলে এখানে হচ্ছে লব্ধি প্রাবল্য সর্বাধিক। তার মানে যে কন্ডিশন গুলো আমরা ওখানে লিখেছিলাম, যে যদি যদি তাহলে কন্ডিশনস যেগুলো আমরা লিখেছিলাম, কন্ডিশনস কি ছিল? যদি a1 ইকুয়াল টু a2 হয়, বিস্তার যদি একই হয়, ওমেগা নট ইকুয়াল টু ওমেগা 2 হয়, সামান্য ফারাক হয়, যদি সামান্য ফারাক হয়, কিছুটা তফাৎ হয়, বিশাল তফাৎ হলে কি হবে? এগুলো অনেকক্ষণ পর ফেরত আসবে, অনেকক্ষণ পর জিরো দেখতে পাবো, বা হয়তো খুব কাছাকাছি জিরো দেখতে পাবো, যেখানে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো, সেটা আমরা দেখতেই পারি। আর যদি সামান্য ফারাক হয়, আর তার সাথে সাথে যদি একই দিকে যায়, একই দিকে যায়, তাহলে আমরা কিন্তু শব্দটা এরকম দেখতে পাবো। শব্দ বা যে কোনো ধরনের, শুধু শব্দ নয়, আলো হতে পারে, যে কোনো তরঙ্গ যদি আমরা বলি, সেই তরঙ্গের উপরিপাতের ক্ষেত্রে এই ধরনের জিনিস দেখতে পাবো। এই জিনিসটাকে বলা হয় স্বরকম্প বা বিট। ওকে, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফে আমরা এই জিনিস পাবো। এবার এই একই জিনিসটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি দেখি, তাহলে দেখবো খুবই ইজি, খুবই ইজি, সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল। তো গাণিতিক প্রসেসে যদি আমরা দেখি, দেখো y1 ইকুয়াল টু a সাইন 2 পাই f1t, y2 ইকুয়াল টু কি নিলাম? a সাইন 2 পাই f2t। এগুলো কিন্তু সবই চলতরঙ্গ, এগুলো কিন্তু দুটোই চলতরঙ্গ। কিন্তু চলতরঙ্গের ক্ষেত্রে যে আমরা এটা, এদের অ্যাকচুয়াল ইকুয়েশন কি? অ্যাকচুয়াল ইকুয়েশন যেগুলো ছিল সেটা হচ্ছে y1 ইকুয়াল টু a সাইন 2 পাই f1t মাইনাস kx। এটা kx টা বারবার বারবার একই জিনিস লিখতে হবে বলে বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটাকে উপেক্ষা করা হয়, এবং বলে দেয় যে আমরা এই জিনিসটাকে কিন্তু লিখছি না, কিন্তু এটা অলওয়েজ সবসময় আছে। তাহলে যদি আমরা উপরিপাত করি, তাহলে আমরা উপরিপাতের ফলে কি পাবো? যদি উপরিপাত করি তাহলে আমরা দেখতে পাবো, তাহলে আমরা এখানে দেখতে পাবো y1 প্লাস y2
এটা হবে তোমার পাই, লব্ধি সরণ। তার মানে এ কমন গেল, এখানে পড়ে থাকলো সাইন 2π f1t প্লাস সাইন 2π f2t। এবার সাইন সি প্লাস সাইন ডি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি a ইন্টু 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে 2π কমন নেব, f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি। আবার আবার সাইন সি মাইনাস ডি বাই 2 মানে হচ্ছে 2π f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি। এটা এরকম পেলাম, এরকম পেলাম। এবার এই যে জিনিসটা আমরা পেলাম, এই জিনিসের মধ্যে এই f1 আর f2 যেহেতু খুব বৃহৎ মানের, f1 f2 এই দুটো হচ্ছে বড় মান, কিন্তু তাদের মধ্যে তফাৎ খুব কম। তার মানে f1 তফাৎ যদি খুব কম হয়, বড় মান তফাৎ কম। তফাৎ যদি কম হয় তখন আমরা কিন্তু বলতেই পারি যে f1 প্লাস f2 বাই 2, এটা মানে হচ্ছে সিম্পলি f, কোন একটা f, যেটা হচ্ছে এদের গড় মান। এটা হচ্ছে এদের গড় মান, যেটা যে কোনো একটা f এর কাছাকাছি হবে। তাহলে আমি এটাকে ধরে নিলাম f। তাহলে গড় মান পেলাম। তাহলে আমি এখানে পেলাম কি, 2a সাইন 2π f t, গড়টাকেই আমি f ধরলাম, ইন্টু সাইন 2π, কোনটা রে, এটা cos হবে। কে বললি? তাহলে ইউ আর অ্যালাইভ, বাদ বাকি সবাই নট অ্যাওয়েক, সবাই ঘুমাচ্ছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। ওকে, প্রিয়ন্তন বলে খেতে চলে গেছে। তাহলে উপরিপাতের ক্ষেত্রে লব্ধি আমরা কি পেলাম? y সমান, আছিস, y সমান 2a cos, যেটা cos বললো সেটাকে আমরা লিখে ফেলি, 2π ইন্টু f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি। কি করে বারবার লিখবো বুঝতে পারছি না। এইখানে ব্র্যাকেট দিই, দাঁড়া, এখানে বর্তমান নেই। এটা পেলাম ইন্টু ইন্টু সাইন 2π f t। এইটাকে এখন আমরা নতুন বিস্তার হিসেবে ধরতে পারি। এইটা, এইটা হচ্ছে লব্ধি বিস্তার। তো মাইনে রেগে গেছে তাহলে নাকি? লব্ধি বিস্তার এটা হচ্ছে p অ্যাজ এ ফাংশন অফ t। এই যে লব্ধি বিস্তারটার যে ছবিটা আমরা দেখতে পেলাম পিটি, সেইটা টি এর সাপেক্ষে আমরা দেখতে পেলাম এরকম, এরকম করে বাড়লো 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 কমে গেল, আবার বাড়লো 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 কমে গেল, আবার বাড়লো বাড়লো কমে গেল। আমার তো আর ওই গ্রাফের মতন আঁকতে পারবো না, তো মোটামুটি এরকম করতে করতে এরকম করতে করতে যাবে। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করব যে পিক, এই যে পিক পজিশন গুলো, এটা একটা পিক, এটা একটা পিক, এটা একটা পিক, এইটা একটা পিক, এইটা একটা পিক। পিক গুলো কোথায় কোথায় হয়, তাদের মধ্যে ডিস্টেন্স কত সময়ে, বা দেখার চেষ্টা করব মিনিমাম কোথায় কোথায় হয়, তাদের মধ্যে ডিস্টেন্স কতখানি মিনিমামের মধ্যে। তাহলে এগুলো থেকে আমি জানতে পারবো যে এই ডেল্টা টিটা কতখানি। তাহলে আমরা জানবো যে তত টাইম বাদ বাদ, তত টাইম বাদ বাদ একটা করে বিট হয়। তাহলে একক সময়ে কটা বিট হয় সেটা আমরা বার করতে পারবো, সেটাকে আমরা বিট ফ্রিকোয়েন্সি বলতে পারি। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন বিস্তার শূন্য হয়, বিস্তার শূন্য হয়, যে কোনো একটা দিয়ে করলেও হবে। তোমরা যখন বিস্তার সর্বোচ্চ হয় এটা দিয়ে তোমরা করবে, বিস্তার সর্বোচ্চ হয় এটা দিয়ে তোমরা ক্যালকুলেট করবে, এটা দিয়ে ক্যালকুলেট তোমরা করবে, এটা হোমওয়ার্ক। যখন শূন্য হয় তখন আমরা লিখতে পারি cos 2π ইন্টু f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি, এটা সমান 0 হয়।
cos কখন কখন 0 হয়? cos 2 pi into f1 minus f2 by 2 into t সমান হয় cos 2n plus 1 into pi by 2। আমরা জানি যেখানে n এর মান কত কি হতে পারে, n সমান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ডট ডট ডট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 2 কেটে গেল। তাহলে এখানে পাই ইন্টু f1 মাইনাস f2 ইন্টু টি সমান হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখান থেকে আমি এগুলো টি, কোন টি এর মানে আমরা শূন্য পাচ্ছি সেটা পাচ্ছি, তাহলে পাই পাই কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি f1 মাইনাস f2 ইন্টু টি সমান হচ্ছে 2n প্লাস 1 বাই 2। তাহলে কোন কোন টি আমরা শূন্য পাচ্ছি, তাহলে টি ইকুয়াল টু 2n প্লাস 1 বাই 2 ইন্টু f1 মাইনাস f2। এই সময়গুলোয় আমরা বিস্তার শূন্য পাচ্ছি। তাহলে কখন কখন পাচ্ছি? এই সময়গুলোতে বিস্তার শূন্য পাচ্ছি। তাহলে প্রথম কখন শূন্য পাবো? যখন n equal to 0 বসাবো। তাহলে সেটা কত হবে দেখে নিই। তাহলে t equal to 2n plus 1 by 2 into f1 minus f2। তাহলে t equal to 2n plus 1 by 2 into f1 minus f2। এগুলো হচ্ছে সেই সময় যেখানে বিস্তার শূন্য হয়। তাহলে n equal to যদি আমি 0 বসাই তাহলে t সমান কত? 1 by 2 into f1 minus f2। তাহলে এটা আমরা t0 ধরছি। n equal to যখন 1 বসাবো তাহলে t1 সময়ে আবার 0 হবে। 1 বসালে কত পাচ্ছি? 2 একে 2 প্লাস 1 3। তাহলে 3 বাই 2 into f1 minus f2। আবার n equal to যখন 2 বসাবো তখন আমি কত পাবো? t2 ধরে নে। সেটা হচ্ছে 2 দুগুণে 4 একে 5। তাহলে 5 এর 2 into f1 minus f2। এরকম করে পর 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 চলতে থাকবে। তাহলে ডেল্টা টি কত হবে? এই দুটোর মধ্যে ডেল্টা টি কত হবে? ডেল্টা টি সমান t1 মাইনাস t0। আবার এই দুটোর মধ্যে ডেল্টা টি কত হবে? ডেল্টা টি সমান t2 মাইনাস t1। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে আমি এখানে পাচ্ছি এইটা মাইনাস এটা করলে দেখো নিচের সব কমন, 3 মাইনাস 1 সমান 2। তাহলে 2 বাই 2 ইন্টু f1 মাইনাস f2। তার মানে আমি পাচ্ছি 1 বাই f1 মাইনাস f2। সিমিলারলি যদি এর পিছনেরটা থেকে তার আগেরটা যদি বিয়োগ করা হয় পরেরটা স্টেপে 5 মাইনাস 3 সমান আবার আমি পাচ্ছি 2 বাই 2 ইন্টু f1 মাইনাস f2। তার মানে আমি পাচ্ছি 1 বাই f1 মাইনাস f2। তাহলে আমি বুঝছি কি এখানে ডেল্টা টিটা কি? ডেল্টা টিটা হচ্ছে সেই টাইম যে টাইম বাদ বাদ একবার করে বিস্তার শূন্য হয়, মানে একটা কমপ্লিট বিট শোনা যায়। তাহলে ডেল্টা টি হলো সেই সময় যে সময় বাদে একটি যে সময় বাদে বিস্তার শূন্য হয়, বারবার শূন্য হয়, যে সময় বাদ বিস্তার বারবার শূন্য হয়। অর্থাৎ আমি এটাকে অন্যভাবে বলতে পারি, অর্থাৎ ডেল্টা টি সময়ে একটি ডেল্টা টি সময়ে একটি পূর্ণ বিট কম্পন সম্পন্ন হয়। একটি পূর্ণ বিট কম্পন সম্পন্ন হয়। পূর্ণ বিট সম্পন্ন হয়। বিট মানেই হচ্ছে স্বরকম্প। তাহলে একটা কম্প এখানে ঢুকেই থাকছে, স্বরকম্প সম্পন্ন হয়। তাহলে বিট কম্পাঙ্ক কখন বলবো? তাহলে বিট কম্পাঙ্ক কখন বলবো? বিট কম্পাঙ্ক যদি আমি বলি n, তাহলে এইটা সমান হচ্ছে 1 বাই ডেল্টা টি। কারণ ডেল্টা টি পর পর সম্পন্ন হয়। তাহলে ডেল্টা টি সেকেন্ডে বিট হয় একটি, তাহলে 1 সেকেন্ডে বিট হয় 1 বাই ডেল্টা টি। তাহলে এটাই আমার হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি, বিট কম্পাঙ্ক।
কিন্তু আমি কি পেয়েছিলাম? 1/(1/(f1 - f2) ভগ্নাংশের ভাগ উল্টে যায়, তাই n সমান হয়েছে f1 - f2। n সমান f1 - f2। এখানে f1 - f2 মানেও কিন্তু এখানেও f1 ডিফার f2 হয়। এখানেও কিন্তু n সমান f1 - f2 বলে কিছু হয় না। এটা তখনই হয় যখন f1 > f2 হয়। আবার n সমান f2 - f1 হয় যখন f2 > f1 হয়। কারণ কম্পাঙ্ক কোনোদিন নেগেটিভ হতে পারে না। কারণ বিট কম্পাঙ্ক নেগেটিভ হয় না। বিট কম্পাঙ্ক নেগেটিভ হয় না। তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে আমি শেষ করছি। নেক্সট ডেতে আমরা শুধুমাত্র এখানকার নিউমেরিক্যালস করব। প্রবলেম 1 হচ্ছে যে ধরে নাও দুটি আহ, আলাদা আলাদা দুটি একই বিস্তারের একই দিকে গতিশীল দুটি তরঙ্গের পর্যায়কাল যথাক্রমে t1 এবং t2। এদের উপরিপাতে সৃষ্ট বিট কম্পনের বা কম্পনের পর্যায়কাল কত? এটা বুদ্ধি থেকে বের করবে। নেক্সট লাস্ট এটা প্রবলেম 2 হচ্ছে যে দুটি সুরশলাকা একত্রিত বাজালে মানে একসাথে বাজালে এক সেকেন্ডে তিনটি বিট কম্পন শোনা যায়। প্রথমটির প্রথম সুরশলাকার কম্পাঙ্ক 265 হার্জ। এই সুরশলাকাকে একটু ফাইল করা মানে তোমরা জানো? ফাইল করলে মানে ঘষলে। একটু ধরে নাও কোনো একটা সিরিজ কাগজ দিয়ে ঘষছো। তোমরা কেউ স্যান্ড পেপার দেখেছো? স্যান্ড পেপার কাণ্ড কেউ শুনেছো? স্যান্ড পেপার কাণ্ড শুনেছো? বলকে ঘষে দিয়ে বলে পাতলা করে দিয়েছিল। সেরকমই যে একটা সুরশলাকায় প্রথম সুরশলাকায় যদি কেউ ঘষে দেয় তবে বিট কম্পাঙ্ক বেড়ে যায়। দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করো। দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক নির্ণয় করো। এবার এই জায়গাটা চেঞ্জ করে আমরা কন্ডিশন 2 দিলাম। এই জায়গাটা শুধু চেঞ্জ করলাম যে এই সুরশলাকাকে একটু ওয়েক্সিং মানে মোম লাগালে বিট কম্পাঙ্ক বেড়ে যায়। তাহলে একই কোশ্চেন। এটা হচ্ছে প্রবলেম 2A, এটা প্রবলেম 2B।
এই তিনটে প্রবলেম ট্রাই করো, আর দুটো হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্ক দুটো তোমরা করো, করে আমরা মোটামুটি চেষ্টা করব, হয় কালকে যদি খানিকটা হয় হবে, নইলে স্যাটারডে সানডে হবে। যদি আমি ফ্রি হয় কালকে করবো, আদারওয়াইজ স্যাটারডে। চলো, গুড নাইট, বাই। খেয়ে নাও, তোমাদের প্রতি